নিজের হবু স্বামীর পাশে লাল শাড়ি পরিহিত এক রমণীকে দেখে কিছু মুহূর্তের জন্য থমকে গেলাম। আজ বাদে কাল যার সাথে বিয়ে, সেই মানুষটা কিনা অন্য কাউকে বিয়ে করে নিয়ে এসেছে। এটা কিভাবে করতে পারল ইভান ভাই? কিভাবে পারলেন? এই তো কিছুক্ষণ আগের কথা, পুরো বাড়ি আলোয় আলো সেজে উঠেছে, রঙে বেরঙে আলোয় ঝলমল করছে পুরো বাড়ি। সবার মাঝে উত্তেজনার আনন্দ শেষ নেই। কালে বাড়ির দুটো ছেলে মেয়ের বিয়ে, সবাই উৎসবে মজে রয়েছে। বিয়েটা পারিবারিকভাবে হওয়ার আত্মীয় স্বজন খুব একটা থাকবে না, এক প্রকার আমরাই। তাও আয়োজনের শেষ নেই। এখন শুধুমাত্র আগত হবে। আমার অনার্স শেষ হলে অনুষ্ঠান করা হবে। শুধু আগত হলেও পিয়ম ভাবি, ঈশিতা আপু, ইভা, রোশনি, ওদের ইচ্ছে শেষ নেই। জোর করে দুপুরবেলা হলুদ মাখিয়েছে তারা। ওদের একটাই কথা, শুধু আকত তো কী হয়েছে, তাই বলে কি আমরা আনন্দ করব না? ওদের জোরাজুরিতে হলুদ মাখাতে হলো। হলুদে মাখামাখি হয়ে নাজেহাল অবস্থা। রুমে ঢুকে সোজা ফ্রেশ হতে চলে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি ফোন বাজছে, স্ক্রিনে জলজল করছে প্রিয় মানুষটার নাম। ফোন রিসিভ করে কানে দিয়ে ওপাশ থেকে ভেসে এসেছি উচ্ছ্বাস মাখা কণ্ঠ, রোদ পাখি, আমি আসছি, খুব শীঘ্রই আসছি। মানুষটা উচ্ছ্বাস মাখা কণ্ঠে লজ্জা পেয়ে গেলাম। ইস, সে কি লজ্জা রাঙা হয়ে গিয়েছিলাম তখন। গালগুলো লাল হয়ে উঠেছিল। লজ্জা কিছু না বলে কল কেটে দিয়েছিলাম। খানিকক্ষণ আগেই কথা। বিকেলে ঘুম থেকে উঠে সবাই হুড়মুড় করে আমার রুমে ঢুকে পড়ল। তারা এখন মেহেদি পরাবে আর আড্ডা দিবে। সেই মতে সব মেয়েরা মিলে মেহেদি পরছিলাম আর গল্প করছিলাম। ঈশিতা আপু আর পিয়ম ভাবি মিলে মেহেদি পরিয়ে দিচ্ছিল আমার হাতে। ইভা, রোশনি ওরা পাশে বসে এটা সেটা বলছে। ঈশিতা আপু জিজ্ঞেস করল, কোন হাতে নাম লিখব? ডান হাতে নাকি বাম হাতে? কার নাম? কার আবার হতে যাবে? যাকে বিয়ে করতে যাচ্ছিস তার নাম। আমি লাজুক স্বরে বললাম, তোমার যেটা ইচ্ছে। পাশ থেকে ভাবি খোঁচা দিয়ে বলল, ওরে আমার লজ্জাপতি ননদিনী গো, এই তোমার বেচারিকে লজ্জা দিও না তো। এমন সময় ঠাস করে দরজা খুলল কেউ। সবার দরজার দিকে তাকালাম। দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে রোশনি বলল, আপু দেখে যাও, ইভান ভাইয়া এসেছে। ইভান নামটা শুনে মনে কেমন অদ্ভুত অনুভূতি হলো। বিগত 5 দিন যাবৎ মানুষটা দেখা নেই। আকদের দিন ঠিক হওয়ার পরই সে এই কাজে বাহানায় গিয়েছে। এখন সময় হলো লাট সাহেবের আসার। কথা নেই তার সাথে। সবার দিকে তাকিয়ে দেখলাম ওরা আমার দিকে কেমন অন্য নজরে তাকিয়ে আছে। ওদের চাউনি দেখে অস্বস্তিতে পড়ে গেলাম। এই রোশনির বাচ্চা বলা আর সময় পেলি না, সবার সামনে চেঁচিয়ে বলতে হলো। এখন সবাই কি ভাববে? ইচ্ছে করছে ওকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে ফেলি, বজ্জাত মেয়ে কোথাকার। পিয়ম ভাবি বলল, যাও ননদিনী, দেখা করে এসো তোমার সাহেবের সাথে। বেচারা দেবর 5 দিন ধরে তার হবু বউকে দেখতে পাচ্ছে না। এখন যাও, না হয় তর সইবে না। পরে দেখবে তোমাকে দেখার জন্য সে এখানে অবধি চলে আসবে। ওদের হাসি তামাশা এক প্রকার বাধ্য হয়ে আসতে হলো। যদিও এতদিন পরে মানুষটাকে দেখব, মনের মাঝে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। স্তব্ধ, সম্বিত, হতবাক, কিংকর্তব্যবিমূঢ় হয়ে সামনে তাকিয়ে আছি। চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছি, থমকে গেলাম কিছু মুহূর্তের জন্য। নিজের চোখে যেন নিজেই বিশ্বাস করতে পারছি না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা না আমার ভালোবাসতো, তাহলে কিভাবে পারলো অন্য নারীকে বিয়ে করতে? কিভাবে পারলো? একটাবারের জন্য কি তার বুক কাঁপেনি? তার মনে হয়নি কেউ একজন তার জন্য অপেক্ষা প্রহর গুনছে? তার জন্য হলুদ গায়ে মেখেছে, তার নামে মেহেন্দি রঙে যার হাত রাঙা হয়েছে। একটা বারও কি তার মনে পড়েনি? নিজের অজান্তেই কখন চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো আমি নিজেও জানি না। স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম।
ইভা চেঁচিয়ে সবাইকে ডাকছে। বিয়েবাড়ি বলে কথা, সবাই সবার কাছে ব্যস্ত। যতই পারিবারিকভাবে বিয়েটা হোক, ব্যস্ত তো আছেই। কিছুক্ষণের মাঝে সবাই ড্রয়িং রুমে জড়ো হলো। সামনে তাকিয়ে সবাই অবাক হয়েছে। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। একটু একটু করে পিছিয়ে যেতে নিলাম। এক সময় ধাক্কা লাগলো কারো বলিষ্ঠ বুকের সাথে, তবে পিছু ঘুরে মানুষটাকে দেখার প্রয়োজন বোধ করলাম না। নিষ্প্রাণ ভঙ্গিতে তাকিয়ে রইলাম সামনে মানুষটার দিকে। ইভান ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার পাশে লাল চুড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বড় আব্বু এগিয়ে গেলেন ইভান ভাইয়ের কাছে, গম্ভীর কণ্ঠে শুধালেন, এটা কে ইভান? তোমার তো আরও আগে আসার কথা ছিল, এত দেরি হলো কেন? আজ বাদে কাল যে তোমার বিয়ের সেই খেয়াল আছে? এখনও কি বেহায়াগিরি করে বেড়াবে? ইভান ভাই নিশ্চুপ, কিছু বলছে না। বড় আব্বু ধমকের সাথে জিজ্ঞেস করলেন, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? মেয়েটাকে? ইভান ভাই তোতলানোর স্বরে বললেন, আসলে আব্বু, আসলে নকল বাদ দিয়ে ঘটনা কি সেটা বলো। তোমার খেয়াল আছে একটা মেয়ে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে না? সে খেয়াল তোমার থাকবে কিভাবে? তুমি তো তোমার খেয়ালে থাকো। বেহায়া ছেলে। পুরো ড্রয়িং রুম নিশ্চুপ, কারো মুখে কোনো রা নেই। ইভান ভাই ও চুপ। ওনার এই চুপ থাকার যেন আমার হৃদয়ে ছুরির আঘাত করছে, রক্তবাহ হয়ে দিচ্ছে আমার হৃদয়। কি হলো বলছো না কেন? কে মেয়ে? ইভান ভাই মাথা নিচু করে মিনমিনে কণ্ঠে বলো, আসলে আপু, আমি ওকে বিয়ে করেছি। কথাটা বলা মাত্র ঠাস করে শব্দ হলো। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। এই প্রথম বড় আব্বু কারো গায়ে হাত তুলল। ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখে এসেছি আম্মুরা 2-4 ঘা লাগালে আপুরা একটু একটু বকা দিতেন, কিন্তু বড় আব্বু তো তাও বলতেন না। তার চোখের চাউনি সবার জন্য যথেষ্ট। ইভান ভাই মাথা নিচু করে নিলেন। বড় আব্বু চিল্লে বলে উঠলেন, তুমি এটা কিভাবে করতে পারলে ইভান? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? ওই মেয়েটাকে দেখছো, যে মেয়ে শুধুমাত্র আমার একবার বলা বিয়েতে রাজি হয়েছে? আমি তাকে কি জবাব দেব? মেয়েটার মনের অবস্থা কি হতে পারে সেটা তুমি ভেবেছ? একটা মেয়ে তোমার জন্য বউ সাজবে বলে স্বপ্ন বুনেছে, আর তুমি অন্য কাউকে বিয়ে করে নিয়ে এলে। তুমি আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাও ইভান। আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না। আমি তোমাকে ত্যায্য করছি। আজ থেকে ইহান নামক কোনো ছেলে আমার নেই। আমি যেন নিজের মাঝে নেই। ইভান ভাই কি বললেন? ওনার বিয়ে করে ফেলেছেন? উনি কিভাবে পারলেন বিয়ে করতে? ওনার বুক কি একটা বারের জন্য কাঁপেনি? এই তো কয়েক ঘন্টা আগে ও আমাদের কথা হলো, তখন তো উনি ভালো মতোই কথা বলছিলেন। তাহলে কয়েক ঘন্টা ব্যবধানে এমন কি হলো যে উনি অজানা একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এলেন? আর কিছু ভাবতে পারছি না, মাথা চক্কর দিয়ে উঠছে। প্রশ্নরা মাথায় কিলবিল করছে। মনে হচ্ছে আমি একটু একটু করে হারিয়ে যাচ্ছি। বড় আব্বু কথাগুলো বলতে বলতে থপ করে সোফায় যে বসে পড়লেন। ইহান ভাই এগিয়ে এসে বললেন, বাবা, আমার একটা কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও বাবা। নিস্তব্ধতার পুরো পরিবেশ। কেউ কিছু বলছে না। আমি ধীরে ধীরে কেবল হারিয়ে যাচ্ছি। চোখ খুলে রাখতে পারছি না। আশেপাশে অন্ধকার হয়ে আসছে। চেতনা হারিয়ে পড়ে যেতে নিলেই পিছন থেকে মানুষটা নিজের সাথে আলগে নিল আমায়। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখলাম আমি আমার রুমে আছি। আমার পাশে চেয়ারে বসে বিছানা মাথা দিয়ে আম্মু ঘুমিয়ে আছে। হয়তো আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে। হাতে সেলাইন লাগানো। সেলাইন শেষ হতে গিয়েছে। আস্তে করে হাত থেকে বের করে বিছানা থেকে নেমে পড়লাম। এগিয়ে গেলাম ব্যালকনিতে। পাশে ব্যালকনির দিকে তাকাতেই সব স্মৃতিরা এসে হানা দিতে শুরু করলো। আমার নাম রোদ। পুরো নাম রুদ্রিতা খানম রোদ। ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। আমার বাবা রা 4 ভাই 1 বোন। বড় আপু 3 ছেলে 1 মেয়ে।
অদ্র, শুভ, ইভান আর ইভা। মেজ আব্বুর 2 ছেলে 1 মেয়ে, ইয়াক, ইভাজ, ঈশিতা। ফুপির 1 ছেলে 1 মেয়ে, আদ্র, আরু। আমার আব্বুর 2 ছেলে 1 মেয়ে, রুদ্র, ঋষভ, রোদ। ছোট আব্বুর 1 ছেলে 1 মেয়ে, রৌশন, রৌশনিতা। আমাদের যৌথ পরিবার। আমাদের ফ্যামিলি বিজনেস আছে। বড় আব্বু আর আমার আব্বু মিলে বিজনেস দেখাশোনা করে। মেজ আব্বু ডিআইজি আর ছোট আব্বু কর্নেল। চাকরির সূত্রে দুজন বাড়ির বাইরে থাকেন, ছুটিতে বাড়িতে আসেন। এতক্ষণ যার কথা শুনছিলেন তিনি আমাদের লাট সাহেব ইভান ভাই। তার পুরো নাম ইরফান খান। ইভান। পুরো গোষ্ঠীর মধ্যে উনি 1 পিস। যেমন ঘাট দ্বারা তেমনি রাগী, বজ্জাত লোক। 1 নাম্বারে ইগোওয়ালা লোক যাকে বলে। দীর্ঘ 6 বছর 4 মাস আগে দেশে ফিরেছেন তিনি। ইভান ভাইয়া খালামণিরা লন্ডনে থাকেন। উনি তাদের কাছ থেকে পড়াশোনা করতেন। দাদুমণির শারীরিক অবস্থা বেশি ভালো না, তার জন্যই ওনাকে আসতে হলো। ওনার অবশ্যই ইচ্ছে ছিল সেখানে সেটেল হওয়া। দেশে এসে বড় আব্বু আর দাদুমণি ইমোশনাল ব্ল্যাকমেল এর শিকার হয়ে সিদ্ধান্ত নিয়েছে আর বিদেশ যাবে না। 2 মাস হলো জব করছে, কিন্তু কি জব করছে জিজ্ঞেস করলে বলে সময় হলে জানতে পারবে। 2-3 দিন পর পর হুটহাট গায়েব হয়ে যান তিনি। কোথায় আছেন, কি করছেন, কেন গিয়েছেন কেউ জানে না। জিজ্ঞাসা করলেও তিনি নিরুত্তর। একবার বলছেন বলবেন, না মানে না। এতে যদি ঝড় তুফান হয়ে যায় তাতেও তার কিছু যায় আসে না। আর এমনই সময় বাসা থাকলে সারাদিন রুমে ল্যাপটপ নিয়ে বসে থাকেন লাট সাহেব একটা। সকাল সকাল বাড়িতে আয়োজন হচ্ছে। বাড়ির লাট সাহেব আসবে বলে কথা। সকালবেলা ঘুম থেকে উঠে এত আয়োজন দেখে ভুরু কুঁচকে ফেললাম। কি আসবে, যার জন্য এত আয়োজন? টেবিলে আমি, ইভা, রোশনি আর ঈশিতা আপু খাবার খাচ্ছি। ঈশিতা আপুকে জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা আপু, আজ কি তোমার দেখতে আসবে? ঈশিতা আপু আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আমার কথা শুনে রোশনি আর ইভা হো হো করে হেসে দিল। আপুর চাউনি দেখে ঢোক গিলে বললাম, না মানে বাড়িতে আয়োজন হচ্ছে তো তাই আর কি। আরে গদ্ধপ, আমাকে দেখতে আসবে না, আজ ইভান ভাই আসবে। ইভান ভাই আসবে শুনে আনন্দে মনটা নেচে উঠল। এতদিন পর লাট সাহেব আসবার সময় হলো সত্যি? হ্যাঁ, কিন্তু আমায় তো কেউ বলল না যে। আমরা জানতাম না। কাল রাতে বড় আম্মু ইভান ভাইয়ের খালামণির সাথে কথা বলার সময় উনি বললেন ইভান ভাই চেয়েছিল সারপ্রাইজ দিতে, আর তুই তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাস, তাই তোকে জানানো হয়নি। পাশ থেকে রোশনি বলে উঠল, আপু তোমার ক্রাশ আসছে। এবার ক্রাশকে পটাতে না পারলে ইভান ভাই আমার। জুতা চিনিস ক্রাশ কিসের, বল ভাইয়া। এই ঈশিতা আপুকে যেন একদিন আমি ইভান ভাইকে বিয়ে করব বলে কান্না করছিলাম, তখন আমার শ্বাসে বলছিল ইভান ভাই আমার ক্রাশ, তাকে বিয়ে করতে চাইলে তোকে ছাদ থেকে ফেলে দিব। তোর নামটা যেন কি? তোদের কি মনে আছে? মনে পড়ে গেল 6 বছর আগের কথা। আমি যখন 8ম শ্রেণীতে পড়ি। আমি আর ইভা একই স্কুলে পড়তাম। আমাদের বন্ধুমহল ছিল বড্ড পাজি, বদমাইশের সাথে পাকা। একদিন কথায় কথায় বলছিলাম ইভান ভাইকে ভালো লাগে, এটা নিয়ে কতক্ষণ খেপালো আমায়। তারপর বলল ওটা ভালো লাগা না, ওটা ক্রাশ। তখন ক্রাশ মানে না জানলেও সেই দিন থেকে আমিও মেনে নিয়েছিলাম ইভান ভাই আমার ক্রাশ। এমনই একদিন বাড়িতে অদ্র ভাইয়ের বিয়ের কথা উঠল। ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে। মেয়ে পছন্দ হলে বিয়ে ফাইনাল। সেই দিন বিয়ের শব্দটা শুনে ক্লাস পড়ে রোশনি সে কি কান্না। ওর কান্নার কারণ জিজ্ঞেস করে হলে ও বলল আমি ইভান ভাইকে বিয়ে করব। সবাই যেন আকাশ থেকে পড়ল। এই পিচ্চি মেয়ে কী বোঝে? ওকে কারণ জিজ্ঞেস করা হলো কেন? রোশনি বলল আমার ইভান ভাইকে ভালো লাগে তাই।
আর তোমার একটু আগেই তো বলেছ ভালো লাগলে বিয়ে করতে হয়। এখন আমি ও ইভান ভাইকে বিয়ে করব। রোশনি বাচ্চামো কথা। সবাই সে কি হাসি, হাসতে হাসতে সবাই একে অপরের ওপর ঢলে পড়ছে। কিন্তু আমার হাসি আসেনি। আমি রাগে ফুফাচ্ছিলাম, রাগে ফোঁস ফোঁস করছিলাম। রীতিমতো ইচ্ছে করছিল রোশনিকে তুলে আছাড় দেই। ও কত বড় সাহস, ও আমার ক্রাশ এর দিকে নজর দেয়। বজ্জাত মেয়ে, সবার সামনে কিছু না বলে আর চোখে ওকে শাসিয়েছিলাম। রোশনি ভয় পেয়ে কান্না করে দিয়েছিল। এর মাঝে সেখানে আগমন হলো ঈশিতা আপুর আর ইভা রানীর। ঈশিতা আপু রোশনিকে জিজ্ঞেস করলো, কিরে ছোট, ধামাকা কান্না করছিস কেন? এবার আবার কাকে বিয়ে করতে চাইবি? বলে ঈশিতা আপু। আর ইভা হাসলো। রোশনি কান্না করতে করতে বলল, রোদ আপু আমায় বকেছে। বজ্জাত রোশনি সেই দিন বই বই করে আপু আর ইভাকে সব বলে দিয়েছিল। ঈশিতা আপু আর ইভা রোশনির কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। মনে হচ্ছে হাসির বন্যা বইছে। তারপর থেকে আমাদের দুজনের মাঝে ইভান ভাইকে নিয়ে অদৃশ্য দ্বন্দ্ব। ইভা, ঈশিতা আপু আমার দিকে তাকিয়ে আছে। ওদের তাকান্ত দেখে লজ্জা পেয়ে গেলাম। ইস, কোন অক্ষরে যে বেটার নাম নিয়েছিলাম। আল্লাহ মাবুল, এই বজ্জাত লোকটার জন্য আমার মান সম্মান সব গেল। রোশনি দাঁত কেলে বলো, কি হলো কিছু বলো। তখন ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি। পাশ থেকে ঈশিতা আপু বলল, এখন তো তাহলে তোকে বিয়ে দিতেই হবে। ইভান ভাই আসলে বলবো। তুই যে কি বলো না আপু, ইভান ভাই তো আমার ভাইয়া। ভাইয়া টু সাইয়া যুগ, এটা বোনো। ইভা, ঈশিতা আপু আর রোশনি মিলে কতক্ষণে আমার লেগ ফুল করল ওদের কাছে। আর কি খালি পারে এ ওর পিছু লাগতে। খাওয়া শেষে সবাই যার যার গন্তব্যে ছুটলাম। রোশনি স্কুলে, আমি ইভা কলেজে, ঈশিতা আপু ভার্সিটিতে। দুপুরে তপ্ত রোদের ঘামে ভিজে একাকার অবস্থা। শরীর আর চলছে না যেন। বাড়িতে ঢুকে সোফার পাশে ব্যাগটা ফেলে ধপাস করে বসে পড়লাম। ইভা চেঁচিয়ে ছোট আম্মুকে ডেকে বলল, ছোট আম্মু কষ্ট করে একটু শরবত করে দাও, গলাটা শুকিয়ে আছে। দুজন হেলান দিয়ে সোফায় বসে আছি। আমি এক পাশে সোফায়, ইভা আরেক পাশে সোফায়। আশেপাশে কোনো দিকে আমাদের খেয়াল নেই। পাশ থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল, ছোট আম্মু বাড়ির রাজকন্যারা এসেছে, তাদের জন্য স্পেশাল কিছু নিয়ে এসো। পরিচিত কণ্ঠ, তবে অনেক বছর পর। ত্বরিত গতিতে পাশে ফিরে তাকালাম। তাকাতে চোখ আটকে গেল ব্ল্যাক শার্ট পরা ইভান ভাইয়ের ওপর। কতদিন পর মানুষটাকে দেখলাম। উনি আগের চেয়ে সুন্দর হয়ে গিয়েছে। আগেও দেখতে নায়কের মতো ছিলেন, আর এখন তো পুরো হলিউডের নায়কদের মতো সুন্দর হয়ে গেছে। আমি ব্যাককেলের মতো তার দিকে তাকিয়ে আছি। আমার অপর পাশে আদ্র ভাই বসলেন। কপালে টোকা দিয়ে বলল, ভাইকে এতদিন পর দেখে হা করে তাকিয়ে থাকলে হয় না রোদ সোনা, তার খোঁজ খবর নিতে হয়। আদ্র ভাইয়ের কথায় লজ্জা পেলাম। ওনার কি এই কথা না বললেই হতো না? হবে কিভাবে? আমার সব কাজিনগুলো যে বজ্জাত। ইভা লাফিয়ে এসে ইভান ভাইকে জড়িয়ে ধরল। কতদিন পর ভাইকে পেয়েছে। নিজেকে সামনে জিজ্ঞেস করলাম, কেমন আছেন ইভান ভাই? ইভান ভাই তীক্ষ্ণ চোখে তাকালেন আমার দিকে। ভুরু নাচিয়ে বলল, প্রথমে জিজ্ঞেস করিসনি তাই বলবো না। খবিশ লোক কোথাকার। ওনাকে জিজ্ঞেস করায় ভুল হয়েছে আমার। আদ্র ভাইয়ের দিকে ফিরে জিজ্ঞেস করলাম, তুমি এতদিন পর আমাদের কথা মনে পড়ল? মনে তো সব সময় পড়ে, রৌদ্রময়কে ভুললে তবেই তো মনে পড়বে। আদ্র ভাইয়ের কথা স্পষ্ট বুঝতে না পেরে বললাম, কি বললে? কই কিছু না তো, ব্যস্ত ছিলাম তাই। ভালো। এর মাঝে আগমন ঘটল ছোট আমার। শরবত খেয়ে নিলাম, এখন কিছুটা ভালো লাগছে। উঠে সেখান থেকে চলে গেলাম। ব্যাগটি রেখে ফ্রেশ হতে চলে গেলাম। গধূলির বিকেলে ছাদের আড্ডায় বসেছে ইভান ভাই। আসার অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। ইয়াদ ভাই, ইফাজ ভাই,
ঋষভ ভাইয়া এসেছে, জমে উঠেছে আমাদের কাজিন মহল। কথা এক পর্যায়ে আদ্র ভাই বললেন, কী রে ইভান, বিদেশে গিয়ে আমাদের ভাবি পেলি? ভাবি পেলে দেশে পাবো, বিদেশে মেয়েকে বউ বানাবো না কেন? আরে বিদেশি মেয়েগুলো কোনো মেয়ে হলেও সবগুলো মনে ধরে ধব রুগী, চুল না যেন কাকের বাসা, চলাফেরা ছেলেদের মতো, কোনো কোমলতা নেই, গায়ের চামড়া সাদা হলে কি বউ বানানো যায় বল? তাহলে কেমন মেয়েকে বউ বানাবি?